সাম্প্রতিক বিশৃঙ্খলার দায় অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে মির্জা ফখরুল। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আশ্বাস ডক্টর ইউনূসের। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেওছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থার জন্য তারা কাজ করছেন। শনিবার থেকে রাজনৈতিক দলের সাথে ঐকমত্য কমিশনের সভা। প্রেস সচিব জানালেন সবার সাথে আলোচনার পর চূড়ান্ত হবে ভোটের দিনক্ষণ। গণ অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের সম্মাননা দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ফ্যাসিজমের ঊর্ধ্বে উঠে সবাইকে কাজ করার আহ্বান। টেবিল শুধুমাত্র ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ব্যানারে ছিল না, এখনো নেই। জুলাইয়ের চেতনা শেষ হয়ে যায়নি। যদি বিন্দু পরিমাণ আস্ফালনের চেষ্টা করেন, আমরা দ্বিগুণ শক্তিতে প্রতিহত করব আপনাদেরকে। সাগর রুনি হত্যা মামলা তদন্তে কাজ শুরু করেছে নতুন টাস্ক ফোর্স। প্রতিবেদন দেওয়ার জন্য 4 এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মানিকগঞ্জের বেশিরভাগ ভূমি অফিসে এখনো বন্ধ হয়নি ঘুষ দুর্নীতি। ডিজিটাল সেবার নামে চলছে হয়রানি, কমেনি দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য। অনলাইনে যা খরচ আসবো তার চার অতিরিক্ত 500 টাকা দিতে হবে। আমি বলি কেন, তা তো আমি দেবো না। 7,500 টাকা হারাই নিছি, 8,000 টাকাই দিয়েছিলাম, 500 টাকা আমার ঘুরাই দিয়েছি। আরে বলছি যে এটা খারিজ করা যাবে নাকি 6 ডিসমাল জমি, সে বলছে যে যাবে 7,000 টাকা লাগবে। বসন্ত বরণ সামনে রেখে ব্যস্ত ঝিনাইদহের ফুল চাষিরা। উৎপাদন ভালো হলেও দাম কম হওয়ায় লোকসানের শঙ্কা। বাজারের অবস্থা খুব ভালো না। গতবার এই সময় আপনার ফুল বেচলাম 47 টাকা 50 টাকা, আর সেই ফুল এখন 13 টাকা। যে পরিমাণে আশা করছে হয়তো বা সেই পরিমাণে বেচা কেনা হবে না। ফিলিস্তিনিদের ফিরতে বাধা দেওয়ার অভিযোগে ইসরায়েলি জিম্মিদের মুক্তি স্থগিত। শনিবারের মধ্যে ছাড়া না হলে যুদ্ধবিরতি চুক্তি বাতিলের হুঁশিয়ারি ট্রাম্পের। শুভেচ্ছা, যমুনা নিউজে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে দ্রুত নির্বাচনের তাগিদ দিয়েছে বিএনপি, আর ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আশ্বাস দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে বিএনপি মহাসচিব জানিয়েছেন জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন মেনে নেবে না বিএনপি। সাম্প্রতিক বিশৃঙ্খলার দায়ে অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। বৈঠকে রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে চার্টার অব রিফর্মস গঠনের পরামর্শ দিয়েছে বিএনপি, যা নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে। সোমবার সন্ধ্যা 6টার পরপরই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির 2 সদস্য সালাউদ্দিন আহমেদ ও হাফিজউদ্দিন আহমেদ প্রবেশ করেন প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায়। সাম্প্রতিক নানান অস্থিরতার প্রেক্ষিতে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির এই বৈঠক। অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাস ও বিরাজমান রাষ্ট্র পরিস্থিতি বিষয়ে বিএনপির পক্ষ থেকে লিখিত বক্তব্য তুলে দেওয়া হয় প্রধান উপদেষ্টার কাছে। লিখিত বক্তব্যে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় আনা দরকার বলেও মনে করে বিএনপি। জনগণ আইন নিজের হাতে তুলে নিচ্ছে বলেও জানায় দলটি। এই যে ঘটনাগুলো ঘটেছে এর দায় সরকার এড়াতে পারেন না। এই জন্যে যে সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, বিভিন্ন যে বাহিনীগুলো আছে, তাদের সামনেই এই ঘটনাগুলো একের পর এক ঘটেছে, যেটা আমরা মনে করি দেশের সার্বিকভাবে দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থিতিশীলতা তাকে যথেষ্টভাবে বিপন্ন করেছে এবং ফ্যাসিবাদকে সুযোগ করে দিয়েছে তাদের এই সম্পর্কে একটু কথা বলার। বৈঠক শেষে মির্জা ফখরুল জানান দ্রুত নির্বাচনের তাগিদ দিয়েছে বিএনপি। 15 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারেন বলেও আশা প্রকাশ করেন তিনি। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন
যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করার জন্য তারা কাজ করছেন এবং একটা রোড ম্যাপ ঘোষণা করবেন তিনি 15 তারিখের মধ্যেই ওনারা কিছু একটা বলতে যাবেন। সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটো একসঙ্গে চলতে পারে, তাই রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে চার্টার অফ রিফর্মস গঠনের পরামর্শ দিয়েছে বিএনপি। সেই সঙ্গে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন বিএনপি মানবে না বলেও জানান মির্জা ফখরুল। আমরা স্থানীয় সরকারের ব্যাপারে কোনো মতেই একমত হব না। আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি, এখনো বলছি যে জাতীয় সরকারের আগে কোনো নির্বাচন হবে না। আমরা অতীতেও অনেক অভিযান দেখেছি, সেই ধরনের কোনো পুনরাবৃত্তি যেন না হয়, অর্থাৎ কোনো ইনোসেন্ট মানুষ যারা আপনার যেন না হয় এবং এটা নিয়ে আবার যেন কোনো রকমের সমস্যা তৈরি করা না হয়। কোনো মহলের রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয়, লিখিত বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রতি সেই আহ্বানও জানায় বিএনপি। সেই সঙ্গে দলের পক্ষ থেকে বলা হয়, কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রশাসন যন্ত্রকে ব্যবহার করছে। সরকারের অন্যতম প্রধান ব্যর্থতা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না নিয়ে আসতে পারা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। সব রাজনৈতিক দল একমত হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে সরকার। আর এই তথ্য জানিয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে 15 ফেব্রুয়ারি থেকে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের সভা শুরু হবে। জানান, অপারেশন ডেভিল হান্টে নিরপরাধ ব্যক্তিদের হয়রানি না করতে বিএনপির আহ্বানে সরকার সমর্থন জানিয়েছে। আমাদের তরফ থেকে চিন্তা ভাবনা হচ্ছে, এই বিষয়ে কাউন্সিল অফ অ্যাডভাইজার আছেন, তারা দেখবেন। সমস্ত পার্টি মিলে বলে যে না আমরা ডিসেম্বরেই চাই, তো সেক্ষেত্রে সেটা উনি তো বলেছেন, ওনার এমন না যে উনি একটা জায়গায় স্টিক করে আছেন যে না আমি জুনেই করব, এরকম তো আর উনি বলেন না। এটা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো কি এক্সপেকটেশন, তারা কি চায় সেটার উপরেই মূলত এটা ডিপেন্ড করবে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আর এতে ভার্চুয়ালি যোগ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাত 8:30টায় শুরু হয়ে বৈঠকটি 2.5 ঘন্টা চলে। এতে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির আলোচনা সার্বিক বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অবহিত করা হয়। এছাড়া দেশের সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয়। তবে বৈঠকের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে বিএনপি এখনো জানায়নি। আওয়ামী লীগ, ছাত্রলীগের নামে দেশে কেউ রাজনীতি করতে পারবে না বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দ্য হিরোজ অফ ঢাকা ইউনিভার্সিটির অনুষ্ঠানে কথা জানান নাহিদ ইসলাম। এ সময় সার্জিস আলম বলেছেন, অপারেশন ডেভিল হান্ট শুধুমাত্র আওয়ামী লীগ, ছাত্রলীগের জন্য নয়, অন্য রাজনৈতিক দলের কেউ অপরাধ করলে তাদেরও আইনের আওতায় আনা হবে। এই অনুষ্ঠানে সবাইকে ফ্যাসিজমের ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। জুলাই অভ্যুত্থানের 6 মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের নিয়ে দ্য হিরোজ অফ ঢাকা ইউনিভার্সিটি অনুষ্ঠানের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর চালানো হামলার ভিডিও প্রদর্শনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এ সময় স্বৈরাচার শেখ হাসিনার নির্মমতার বর্ণনা দেন আহতরা। বিভিন্ন হামলায় যারা যুক্ত ছিল, ফৌজদারি অপরাধে অভিযুক্ত যারা ছিল তাদেরকে বিচার আওতায় আনতে হবে। দল মত নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করে আমাদের এই পুরো দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরা বলছেন, এ দেশের বুকে আর কোনো স্বৈরাচারের স্থান হবে না। তাদের প্রত্যাশা আগামীতে নতুন এক বাংলাদেশ গড়ার। আমরা দলমতের পরিচয়ের ঊর্ধ্বে এসে আমাদের যেটুকু রিসোর্স ছিল আমরা চেষ্টা করেছি ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের যতটুকু কন্ট্রিবিউট করা যায়। ফলে গেস্ট রুমে গণরুমে নির্যাতন চালিয়েছে এইসব সন্ত্রাসীদের কিন্তু আমরা এখন দৃশ্যমান বিচার দেখতে পাই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন খুব শীঘ্রই আজকের অনুষ্ঠানের পরে এ ব্যাপারে তাদের মন্তব্য জানাবেন। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় গত 16 বছর ধরে ছাত্রলীগের ক্যাডারদেরকে শিক্ষক হিসেবে, প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের শিক্ষক মহোদয়কে, নতুন প্রশাসনকে, নতুন সিন্ডিকেট সবাইকে বলবো তাদের বিরুদ্ধে কোনো কমিশন করে ব্যবস্থা নেওয়া হবে কিনা। অনুষ্ঠানে অপারেশন ডেভিল হান্ট নিয়ে কথা বলেন সমন্বয়করা। বলেন, অন্যান্য রাজনৈতিক দলের কেউ অপরাধ করলে তাদেরও আইনের আওতায় আনা হবে। ডেভিল শুধুমাত্র ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ব্যানারে ছিল না, এখনো নেই। ওই কার্যক্রম যদি বর্তমানে রাজনীতি করছে এমন কোন রাজনৈতিক দলের কোন কর্মী করে,
তাকেও ডেভিল হিসেবে গণ্য করে গ্রেফতার করতে হবে। সেই কার্যক্রম যদি সমন্বয়কের নাম ব্যবহার করে কেউ করে, তাকেও গ্রেফতার করতে হবে। আমরা চাই না এই মাদার পার্টির পারপাস সার্ভ করার জন্য বিশ্ববিদ্যালয়ে কোনো লাঠিয়াল বাহিনী তৈরি হোক। বিশ্ববিদ্যালয়ে ডাকসু কেন্দ্রিক ছাত্র সংসদ নির্বাচন চলবে, এখানে প্রত্যেকটা শিক্ষার্থী নেতা হয়ে উঠুক। সেখানে প্রত্যেকটা শিক্ষার্থী কোনো দলের নেতা না হয়ে শিক্ষার্থীদের নেতা হয়ে উঠুক। আওয়ামী লীগ ছাত্রলীগের নামে দেশে কেউ রাজনীতি করতে পারবে না বলেও জানান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এখনো বিভিন্ন জায়গা থেকে ফ্যাসিবাদের দোষরা নানা ধরনের আস্ফালন দেওয়ার চেষ্টা করে। আমরা বলতে চাই যে জুলাই মাসকে ভুলে যাবেন না, জুলাইয়ের চেতনা শেষ হয়ে যায়নি। যদি বিন্দু পরিমাণ আস্ফালনের চেষ্টা করেন, আমরা দ্বিগুণ শক্তিতে প্রতিহত করব আপনাদেরকে। অন্তর্বর্তী সরকার রয়েছে, আমরা আইনের ভিত্তিতেই বিচার নিশ্চিত করতে চাচ্ছি। আইনের ভিত্তিতেই আমরা আওয়ামী লীগকে দল হিসেবে কাঠগড়ায় দাঁড়া করাবো এবং আমরা বলেছি যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এই মতাদর্শ এবং এই নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। অনুষ্ঠানে গণ আন্দোলনে আহত ১৭৩ জন শিক্ষার্থীকে উত্তরীয় পরিয়ে ক্রেস্ট প্রদান করা হয়। সকল ভাই বোন। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলা তদন্তে কাজ শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত টাস্ক ফোর্স। আগামী ৪ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে টাস্ক ফোর্সকে। নতুন করে টাস্ক ফোর্স দায়িত্ব নেয় বিচার নিয়ে আসার সঞ্চার হয়েছে স্বজনদের মধ্যে। এই মামলা নিয়ে বিগত সরকার গড়িমসি করেছে বলে অভিযোগ করছেন বাদীর আইনজীবী। সাগর রুনি হত্যাকাণ্ডের ১৩তম বার্ষিকীতে এই মামলার সবশেষ অবস্থা জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। সংখ্যাটা হতে পারত ১০, ১৫ কিংবা আসছে জুলাইয়ে ১৯, কিন্তু বাবা মায়ের সঙ্গে সম্পর্কটা কেবলই স্মৃতি হয়ে গেলেও মাত্র ৫ বছর বয়সেই। মা বাবার সঙ্গে শেষ জন্মদিনের ছবিগুলোর দিকে তাকিয়ে সে কথাই কি ভাবছেন সদ্য ১৮ পেরোনো মেঘ? স্মৃতিগুলো আবছা হোক, কিন্তু বিচারের তাজা স্মৃতি নিয়ে চলতে চান বাকিটা পথ। আসলে তো আগে তো কখনো কাজ করতে দেখিনি ওদের, তো এখন কাজ করতে দেখতেছি, একটু তো হচ্ছে আশাবাদী আমরা। তো দেখা যাক, রেজাল্ট না আসলে তো কিছু করার নেই, বাট মানে কিছু করার নেই বলতে হচ্ছে আগের সেমই থাকি গেল সব। ১১ই ফেব্রুয়ারি ২০১২ দিনের আলো ফুটল এক নৃশংসতার খবর নিয়ে। পরিচিত মুখ সাগর সারোয়ার ও মেহেরুন রুনি খুন হয়েছেন নিজ বাসায়। থানা পুলিশ, ডিবি ঘুরে তদন্ত যায় র্যাবের কাছে। মাঝে ১৩ বছরে কিছু আলামত ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো ছাড়া বলার মতো কোনো অগ্রগতি নেই এ হত্যা মামলায়। এ সময়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় পেছালো অন্তত ১১৪ বার, যেটিও নিকট অতীতে বিরল। আগস্টে পট পরিবর্তনের পর উচ্চ আদালতের নির্দেশে পিবিআইয়ের অতিরিক্ত আইজিপিকে প্রধান করে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গেল ৪ নভেম্বর তদন্তভার গ্রহণের পর থেকে এ পর্যন্ত ৬২ জনের সাক্ষ্য নিয়েছে টাস্কফোর্স। এই মামলায় গ্রেফতার ৮ জনের মধ্যে ২ জন আছেন জামিনে। এ নিয়ে অবশ্য আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হননি টাস্কফোর্স সদস্যরা। তবে বিচারের ফিকে হওয়া আশায় নতুন করে আলোর রেখা দেখছেন স্বজনরা। যেহেতু ওই সরকারের সময় ঘটনাটা ঘটেছে এবং তারা ইচ্ছাকৃতভাবে মামলাটা নষ্ট করেছে, হ্যাঁ, তো তাদের সম্পৃক্ত থাকার তো সম্পূর্ণই সুযোগ এখানে আমরা মনে করি যে তাদের সম্পৃক্ততা রয়েছে। তো নতুন সরকার বা পরবর্তী কোনো সরকার, তাদের তো এটার সাথে কোনো লেনদেন নেই। তো আমরা আশা করি যে এটার বিচার হবে। আর কত রাত জাগবো, আর কত রাত জেগে জেগে আমি আমার এটাই করব। আমি আশাবাদী যে এনারা বের করতে পারবে যদি সদিচ্ছা থাকে। যদি সদিচ্ছা থাকে তাহলে ওনাদের কাছে কিছু না। এটা এ মামলায় বিগত আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে আলামত নষ্ট ও বিচার কাজ বিলম্বিত করেছে বলেও মনে করেন বাদীর আইনজীবী। ১০-১২ বছরে যেটি হয়নি, এটির পিছনে মূল কারণ ছিল ঊর্ধ্বতন মহল এটি করতে চায়নি এবং ইনফ্লুয়েন্স করেই মূলত এই ধরনের এই অবস্থার সৃষ্টি করা হয়েছে। এখন যেহেতু ইনফ্লুয়েন্স নাই, সরকারের পক্ষ থেকে স্বাধীনভাবে দেখা হচ্ছে, সিনসিয়ারলি দেখা হচ্ছে, আশা করা যায় নতুন কিছু বের হবে। শুধু একটাই চ্যালেঞ্জিং, সময়টা পার হয়ে গেছে প্রায় ১২ বছর। চাঞ্চল্যকর এই মামলায় বিচার কাজের আর দীর্ঘসূত্রীরা দেখতে চান না স্বজনরা। প্রায় ১৩ বছর আগে এই উচ্চ আদালতের নির্দেশে চাঞ্চল্যকর সাগর রুনি হত্যা মামলার তদন্তভার দেওয়া হয়েছিল র্যাবকে। ১৩ বছরে জল গড়িয়েছে অনেক ঘাটে, কিন্তু তদন্ত আর আলোর মুখ দেখেনি। তাই তো ১৩ বছর পরে এই মামলাটি আবারও এসেছে উচ্চ আদালতে। উচ্চ আদালতের নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত টাস্কফোর্স গ্রহণ করেছে এর তদন্তভার।
এখন দেখার বিষয় এই টাস্কফোর্স কতটুকু অগ্রগতির খবর দিতে পারে মানুষকে, আর তা জানতে অপেক্ষা করতে হবে এই বছরের এপ্রিলের প্রথম সপ্তাহ নাগাদ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশে আজ তৃতীয় দিনের মতো চলছে অপারেশন ডেভিল হান্ট। আমরা রংপুরের কি অবস্থা সেটি জানবার চেষ্টা করব। সহকর্মী সরকার মাজহারুল মান্নান অপেক্ষা করছেন। মাজহার, রাতের অভিযানের পর এখন দিনের বেলায় নগরীর পরিস্থিতি কেমন দেখছেন? বৃষ্টি অভিযানটি তো চলছেই। আমার কাছে যে তথ্য আছে এখনো সব তথ্য পাওয়া যায়নি, তবে রংপুর মহানগর এলাকার কোতোয়ালি থানার তথ্য যদি আপনাকে একটুখানি দিতে পারি, যে রংপুর মহানগরীর কোতোয়ালি থানা থেকে থানার যে পুলিশ আছে, যে অপারেশন যে ডেভিল হান্ট তারা চালিয়েছিলেন, সেখান থেকে তারা দুজনকে গ্রেপ্তার করেছেন। একজন হচ্ছে রংপুর মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান প্রীতম, এবং আর একজন হচ্ছেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ওমর ফারুক লিঙ্কন। এই দুইজনকেই দুটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন যে রংপুর কোতোয়ালি থানার ওসি জনাব আতাউর রহমান। আর রংপুরের যে মেট্রোপলিটন পুলিশ কমিশনার, তথ্যটি এখন পর্যন্ত তারা আপডেট করতে পারেনি কোন জেলায় কতটি করা হয়েছে। তবে গতকাল যে তথ্যটি ছিল সেটি হচ্ছে যে রংপুর রেঞ্জে 25 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এর মধ্যে ঠাকুরগাঁয়ে 11 জন, কুড়িগ্রামে 6 জন, দিনাজপুরে 3 জন, লালমনিরহাটে 2 জন, গাইবান্ধায় 1 জন এবং পঞ্চগড়ে 2 জন। এই 25 জনকে গ্রেপ্তার করা হয়েছিল গতকাল রংপুর রেঞ্জের যে 8 জেলা আছে সেখান থেকে, এবং এর মধ্যে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছিল এবং মোহাম্মদ আমিনুল ইসলাম, যিনি রংপুর রেঞ্জের ডিআইজি, তার ভাষায় যে এই অপারেশনটি অব্যাহত থাকবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা চেষ্টা, নাশকতা পরিকল্পনাকারী এবং অর্থ যোগানদাতা যারা আছেন সবাইকে তাদের এই আওতায় আনা হবে। এরই একই সাথে যে মাদক সহ অন্যান্য যে অস্ত্র উদ্ধার কার্যক্রম, সেই অস্ত্র উদ্ধার কার্যক্রমটিও চলবে। তবে এই যে ডেভিল হান্ট অপারেশন, এই অপারেশনের মধ্যে এক ধরনের স্বস্তিও আছে নগরবাসীর মধ্যে, কারণ আপনি জানেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে চুরি, ছিনতাই সহ অন্যান্য অপরাধের কর্মকাণ্ড বেড়ে গিয়েছিল। কিন্তু গত 3 দিনের যে ডেভিল হান্ট অপারেশন চলমান থাকবে। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য মাজহার। নরসিংদীতে আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে না পেরে পুলিশকে মারধরের ঘটনায় মামলা হয়েছে স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে। সোমবার রাত 10টার দিকে শিবপুর থানার ভিতরে এই ঘটনা ঘটে। অভিযুক্ত আবিদ হাসান জজমিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। পুলিশ জানায় সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগ নেতা নাদিম সরকারকে একাধিক মামলায় গ্রেফতার করা হয়। খবর পেয়ে রাত 10টার দিকে তাকে ছাড়িয়ে আনতে দলবল নিয়ে থানায় যান জজ মিয়া। এ সময় তাকে বাধা দিলে কর্তব্যরত পুলিশ সদস্য সবুজ মিয়াকে মারধর করেন। আর ঘটনার পরে পুলিশ তাকে আটক করে। পরে বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করে পুলিশ সদস্য সবুজ। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। মাত্র 450 টাকার জন্য মাদারীপুরের শিবচরে ভ্যান চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সোমবার সন্ধ্যায় শিবচর থানায় প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায় 7 ফেব্রুয়ারি কাদিরপুর ইউনিয়নের একটি ভুট্টা ক্ষেত থেকে ভ্যান চালক মিজান গাজীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মায়া একটি মামলা করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত আরিয়ান, আলামিন, হান্নান নামের 3 আসামিকে গ্রেফতার করা হয়। মিজানের ভ্যান ব্যবহার করে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করত আরিয়ান। বেশ কিছুদিন ধরে পাওনা টাকা চেয়েও না পেয়ে আরিয়ানের সাথে মিজানের বাগবিতণ্ডা, এরই জেরে তাকে হত্যা করা হয়। এরই মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামিরা। আমি মার্ডারে পার দিছি। আমার কয়টা একটা বার। তোর পারটা কই হয়েছিল? আমার পারটা এখানে লাগছে, নয় আরো একটু উপরে। হান্নান এই ভ্যান চালককে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ওইখানে নিয়ে যাওয়ার পরে ওইখানে আরিয়ান আহমেদ স্বাধীন প্রথম তাকে ছুরি দিয়ে গলার মধ্যে পোঁচ দেয়। এটা দেখে উপস্থিত সবাই হতভম্ব হয়ে যায়, কিন্তু পরবর্তীতে সবাই এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে। অমর একুশে গ্রন্থমেলায় বইয়ের স্টল ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সাথে দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। গতরাতে প্রধান উপদেষ্টা প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানায়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই হামলার ঘটনা বাংলাদেশের নাগরিকের অধিকার এবং দেশের আইন উভয়ের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে।
মেলা নিরাপত্তা জোরদার করতে এবং এ স্থানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে পুলিশকে সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে তসলিমা নাসরিনের চুম্বন বই রাখা ও বিক্রির অভিযোগে সব্যসাচী নামের একটি স্টলে হট্টগোল ও বাকবিতণ্ডা হয়। এরই পরিপ্রেক্ষিতে সব্যসাচী নামের স্টলটি সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়। এই স্টলের প্রকাশক শতাব্দী ভবকে হেফাজতে নেয় পুলিশ। এর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করে বেশ কয়েকটি ছাত্র সংগঠন। সামনে আসছে বসন্ত বরণ, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আসন্ন দিবসগুলোকে সামনে রেখে ফুল পরিচর্যায় চরম ব্যস্ত সময় পার করছে ঝিনাইদহের চাষিরা। ফুলের উৎপাদন ভালো হলেও ওই সময় ফুলের চাহিদা ও দাম নিয়ে শঙ্কা প্রকাশ করেছে কৃষকরা। সুবাসের রাজ্যে রক্তিম শাসন, অসংখ্য গোলাপের ঘন সান্নিধ্যে প্রকৃতির নয়নাভিরাম ক্যানভাস। শুধু গোলাপই নয়, ঝিনাইদহের ৬ উপজেলার ৪টিতে গাঁদা, জারবেরা, টিউলিপ, রজনীগন্ধা সহ হরেক জাতের ফুলের চাষ হচ্ছে প্রায় ৩ দশক ধরে। বছরের এই সময়কে টার্গেট করে মূলত আবাদ করে থাকেন চাষিরা। বসন্ত বরণ, ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুলের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। গত বছরও আমার ৪ বিঘা জমিতে গাঁদা ফুল ছিল, তো আমার সব খরচ বাদ দিয়ে ৪ বিঘা জমিতে 2 লক্ষ টাকা মতো ছিল। ফুলের দামটা পয়লা ফাল্গুন মাতৃভাষা দিবস উপলক্ষে ফুলের দামটা বাড়তে পারে। হ্যাঁ, এতে চাষিরাও লাভবান হবে, ব্যবসায়ীরাও লাভবান হবে। এবছরে ফুলের সরবরাহ প্রচুর পরিমাণে আছে। সামনে আছে 21শে ফেব্রুয়ারি, এখন সেই হিসেবে মাল অনেকেই আছে রেখে দেওয়ার চিন্তা ভাবনা করছে। রং, আকৃতি আর গন্ধের কারণে এই অঞ্চলের ফুলের চাহিদা বেশি, কিন্তু কৃষকের অভিযোগ এবছর কাঙ্ক্ষিত দাম মিলছে না ফুলের। বাজারের অবস্থা খুব ভালো না। গতবার এই সময় আপনার ফুল বেচলাম 47 টাকা 50 টাকা, আর সেই ফুল এখন 13 টাকা 10 টাকা এরকম উপজে দিতে আছে। আমরা যে পরিমাণে আশা করছি হয়তো বা সেই পরিমাণে বেচা কেনা হবে না। কৃষি কর্মকর্তারা বলছেন আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন আশানুরূপ। বাজার জমে উঠলে কাঙ্ক্ষিত দাম পাবে চাষি। এবছর আমরা আশা করতেছি যেহেতু আবহাওয়া ভালো এবং কৃষক গতবার লাভবান হয়েছেন, আমরা আশা করছি গত বছরের চেয়ে বেশি বিক্রি হবে এবার। এবছর জেলায় 212 হেক্টর জমিতে বিভিন্ন ধরনের ফুলের চাষ হয়েছে। জারিন অর্নি, যমুনা নিউজ। এখনো পুরনো চেহারাতেই রয়েছে মানিকগঞ্জের বেশিরভাগ ভূমি অফিস। কর্মকর্তা কর্মচারীদের ঘুষ দুর্নীতি বন্ধ হয়নি। ডিজিটাল সেবার ফাঁকফোঁ করে নামজারি ও খাজনা সহ বিভিন্ন কাজে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। চাহিদা অনুযায়ী টাকা না দিলে নানা মার প্যাচে ফেলে হয়রানি করা হয় সেবা গ্রহীতাদের। আছে দালাল সিন্ডিকেটও। ভূমি অফিসে জমির খাজনা দিতে এসেছেন কৃষক আব্দুর রাজ্জাক। তার অভিযোগ, মানিকগঞ্জের সিংজুরি ইউনিয়ন ভূমি কর্মকর্তা সরকারি খরচের বাইরে তার কাছে দাবি করেছেন অতিরিক্ত টাকা। একই অভিযোগ মিলন মিয়ারও। জমির নামজারিতে যেখানে 1100 টাকা খরচ হওয়ার কথা, সেখানে তার কাছে চাওয়া হয়েছে 7000 টাকা। না দেয়ায় করা হচ্ছে হয়রানি। আর তাই যমুনার ক্যামেরার সামনেই তোপের মুখে ভূমি কর্মকর্তা। অনলাইনে যা খরচ আসবো তার অতিরিক্ত 500 টাকা দিতে হবে। আমি বলি কেন, তা তো আমি দেবো না। বলে যে বাইরের একটা মানুষ কাজ করে অর্থাৎ আসলে সেটা আপনার ব্যাপার। তারে বলছি যে এটা খারিজ করা যাবে নাকি 6 ডিসমাল জমি। সে বলছে যে যাবে 7000 টাকা লাগবে। তারপরে সার্ভার সমস্যা দেখে এ পর্যন্ত আমি আর আসি নাই। তারে মাঝে মধ্যে ফোন দিয়েছি যে সার্ভার ঠিক হয়েছে নাকি। অন্য কোথাও যদি কোনো খরচপাতি হয়ে থেকে আলাদা দালালে ফেলে সে কিন্তু আমি জানি না, আমি রিস্ক নেব না। আমার কাছে হার্ড কপি আসলে আমি যাচাই বাছাই করে মিল থাকলে সরকারি কোনো স্বার্থে বিঘ্ন না ঘটলে কোনো সমস্যা না থাকলে পজিটিভ দিয়ে দিই, প্রস্তাব দিয়ে দিই। সিংগাইর উপজেলার বাইরা ইউনিয়ন ভূমি অফিসের বিরুদ্ধেও একই রকম অভিযোগ বৃদ্ধা দেলারা বেগমের। জমির নামজারিতে তাকে গুনতে হয়েছে 7500 টাকা। তাকে সঙ্গে নিয়েই আমরা মুখোমুখি ভূমি কর্মকর্তার। অফিস স্টাফ কেউ জড়িত নয় এর সাথে। আমার পুরোপুরি অর্ডার হচ্ছে কি যে আবেদনগুলো দিবে, এখান থেকে আমরা করে দেবো, কি বলে এখান থেকে আমরা প্রতিবেদন পাঠাই দেবো। ইভেন কি আমরা সবাইকে বলি যে আমরা প্রতিবেদন পাঠাই দেবো, আপনারা ওখান থেকে আপনারা করে দেবেন। 7500 টাকা হারাই নিছি, 8000 টাকাই দিয়েছিলাম, 500 টাকা আমার ঘুরাই দিয়েছি।
জেলার বেশিরভাগ ভূমি অফিসের চিত্রই এমন। ভূমি সেবায় ডিজিটাল সিস্টেম চালু হলেও অফিসগুলোতেই ধর্ণা দিতে হয় সেবা গ্রহীতাদের। কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা ছাড়া করা যায় না কিছুই, আর এই সুযোগই কাজে লাগাচ্ছে অসাধুরা। কমপক্ষে 2-3 কোটি টাকা নিয়ে গেছে এই 2 নম্বরই করে। এই আপনার আপনার অনলাইনে আপনার খারিজ দেখা গেছে, খারিজের আপনার এখান থেকে পাঠায় আপনার কাগজপত্র, সে কাগজপত্র আপনার ওই ইউনিয়ন পরিষদে যাওয়ার পর, ভূমি অফিসে যাওয়ার পর উনি এটা তদন্ত করে টাকা খেয়ে উনি ইচ্ছা মতো উনি রিপোর্ট দেয়। টাকা ছাড়া কিচ্ছুই পাওয়া যায় না। টাকা ছাড়া তো একটা লোকে কথাই বলবো না, মানে টাকা ছাড়া বইব মানে একটা কাগজের লিগে 7 দিন করবেন তাও কাগজটা পাবেন না। আপনি এসে দীর্ঘদিন আজকে না কালকে, আজকে না কালকে, এই নেই যে এই সেই নিয়ে নানান পদের বিধি গেছে এদের কাছে গেলে। ইউনিয়ন থেকে উপজেলা ভূমি অফিস সবখানেই অনিয়ম দুর্নীতির চিত্র যেন আগের মতোই। জেলা প্রশাসক বলছেন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই নেওয়া হবে ব্যবস্থা। আমাদের কাছে লিখিত অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি। আমরা দেখা যায় যে কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটা প্রমাণিত না হইলেও তাকে ওই স্থানে রাখি না, আমরা বদলি করে অন্যত্র দেই যাতে তার মাধ্যমে অন্য কোনো কিছু ঘটার সম্ভাবনা না থাকে। দীর্ঘদিন ধরে চলে আসা ভূমি অফিসের অনিয়ম দুর্নীতি থেকে মুক্তি চান সেবাগ্রহীতারা। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। লাইসেন্স ব্যবস্থাপনায় সংস্কার আনছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। সেবায় ভূমিকা নেই, কেবল মুনাফা করার জন্য দেয়া লাইসেন্স বাতিলের পক্ষে টেলিকম পুনর্বিন্যাস কমিটি। এরই মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে একই মালিকানায় থাকা একাধিক লাইসেন্সধারী প্রতিষ্ঠানকে একীভূত করতে চায় নিয়ন্ত্রক সংস্থা। মাত্রাতিরিক্ত লাইসেন্সের ভারে জর্জরিত টেলিকম সেবা। 29টি ক্যাটাগরিতে প্রায় 3000 লাইসেন্সধারী প্রতিষ্ঠান আছে বিটিআরসির। অভিযোগ আছে রাজনৈতিক আশীর্বাদে একাধিক লাইসেন্স বাগিয়ে নিয়েছেন বিগত সরকারের প্রভাবশালীরা। লাইসেন্সধারী অনেক প্রতিষ্ঠানের সেবায় কোনো ভূমিকা নেই, অথচ মধ্যস্বত্বভোগী হয়ে মুনাফা লুটছে। দেশে টেলিকমিউনিকেশন হচ্ছে নেটওয়ার্ক টপোলজি, এটা বিভিন্ন কারণে ভার্টিক্যালি হরাইজন্টালি অনেক টুকরা টুকরা হয়ে আছে। কিন্তু টুকরা টুকরা হয়ে যাওয়ার ফলে হচ্ছে কি, একটা সময় হয়তো দরকার ছিল, বাট এখন আমরা দেখতে পাচ্ছি অনেকেই মধ্যস্বত্বভোগীর মতো হয়ে আছেন, কোনো রকমের ভ্যালু ক্রিয়েট করছেন না বা সিগনিফিকেন্টলি ভ্যালু ক্রিয়েট করছেন না, কিন্তু কস্ট বেড়ে যাচ্ছে। একই কোম্পানির কাছে একাধিক লাইসেন্স থাকায় বৈষম্যহীন প্রতিযোগিতায় বিঘ্ন ঘটছে। এই সমস্যা দূর করতে লাইসেন্স সহ পুরো টেলিকম সেক্টর সংস্কারের প্রস্তাব করেছে টেলিকম পুনর্বিন্যাস কমিটি। এখানে ভ্যালু চেনে যখন আপনার অনেকগুলো একটা প্রতিষ্ঠানের অনেকগুলো লাইসেন্সই থাকে, তখন প্রত্যেকটা লাইসেন্সের কিন্তু ট্রান্সপারেন্সির অভাবটা থাকে। আমরা দেখেছি এখানে অনেক অনিয়ম হয়েছে এইসব ক্ষেত্রে। সো আমরা আশা করছি যে এখন যে লাইসেন্সিং বা ইকোসিস্টেমের যে পুনর্বিন্যাসের কথা বলা হচ্ছে, এইটাও এখানে অ্যাড্রেস করা সম্ভব হবে। বিটিআরসির সবশেষ কমিশন সভায় টেলিকম খাত সংস্কার কমিটির সুপারিশের সাথে একমত পোষণ করে নিয়ন্ত্রক সংস্থা। সার্ভিস যদি কস্ট এফিশিয়েন্ট করতে হয়, এরকম অনেক ইন্টারমিডিয়েট গ্রুপকে বাদ দিতে হবে, রিভিউ করে নতুন একটা লাইসেন্সিং মডেল এখন সবগুলোকে মিলিয়ে কি একটা বা দুইটা লাইসেন্সে দেওয়া যায় কিনা, প্লাস প্রত্যেকটাতে এখন যেমন 25 থেকে 30টা করে লাইসেন্স আছে, এতগুলি লাইসেন্স না রেখে সাস্টেনেবল করে আরও কম করা যায় কিনা, এই স্টাডিগুলি আমরা করছি। জটিলতা নিরসনের লক্ষ্যে 6 দফা সুপারিশ করেছে কমিটি। সেখানে একই মালিকের একাধিক লাইসেন্স থাকার কারণে সৃষ্ট জটিলতা নিরসনের জন্য লাইসেন্স নবায়নের সময় কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। নবায়নযোগ্য না হলে বাতিল করা অথবা অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে একীভূত করার প্রস্তাব করা হয়েছে। এখানে শুধু যে গভর্নমেন্ট রেভিনিউ আছে তা না, এখানে অনেক জব আছে, এখানে ইনভেস্টমেন্ট আছে যারা ইনভেস্ট করেছে। আমরা কিন্তু কোনো বিজনেস বন্ধ করার কথা বলছি না, বরঞ্চ আমরা বলছি যে বিজনেসগুলোকে আপনারা ইউনিফাইড লাইসেন্সের মাধ্যমে তাদের স্কোপটা বাড়িয়ে দেন, তারা যাতে তাদের বিজনেস স্কোপটা বাড়াতে পারে। লেয়ার কমিয়ে দিতে পারলে এখানে অবশ্যই আপনার কনজিউমারের উপর ইম্প্যাক্ট অনেক কম হবে। কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী বিটিআরসির সংশ্লিষ্ট বিভাগগুলো এই প্রক্রিয়া বাস্তবায়ন করবে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর শ্যামপুরে প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের চেষ্টা সকাল 7:15টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে এখনও কাজ চলমান রয়েছে। ফায়ার সার্ভিস জানালো যে ভোর 5টার কিছু পরে আগুনের খবর পান তারা। নিয়ন্ত্রণে একে একে 7টি ইউনিট যোগ দেয়। 2 ঘন্টার কিছু বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শ্যামপুরের 11 নং লাল মসজিদ রোডের এই কারখানায় প্লাস্টিক ও রাবার ছিল, আর সেখানে পুরাতন স্যান্ডেলের রিসাইক্লিং করা হতো বলে জানা গেছে। আগুন নেভাতে পোস্তগোলা, সূত্রাপুর, সিদ্দিক বাজার স্টেশনে ফায়ার ফাইটাররা যোগ দিয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
এক যুগেও শেষ হয়নি খুলনায় ঢোকার গুরুত্বপূর্ণ শিপইয়ার্ড সড়কের প্রশস্তকরণ উন্নয়ন কাজ। ৯৯ কোটি টাকার এই প্রকল্পের খরচ বেড়ে এখন দাঁড়িয়েছে ২৫৯ কোটি টাকা। এরপরও খানাখন্দে ভরে আছে রূপসা ট্রাফিক মোড় থেকে খান জাহান আলী সেতু পর্যন্ত প্রায় ৩.৫ কিলোমিটার সড়ক। চরম ভোগান্তিতে সড়কে চলাচলকারীরা। আর কাজের ধীরগতির জন্য একে অপরকে দুষছে কেডিএ ও খুলনা ওয়াসা। খুলনা নগরীর শিপইয়ার্ড সড়কের ২০১৯ সালের চিত্র এটি। বিভিন্ন জায়গায় পিচ, খোয়া আর পাথর উঠে সড়কে তৈরি হয়েছে ছোট বড় গর্ত। একই সড়কে ২০২১ সালের অবস্থা। বর্ষায় কাদা পানিতে ডুবে আছে রাস্তাঘাট, কোথায় কতটুকু গভীর সেটিও বোঝার সুযোগ নেই। এরপর পেরিয়েছে ৪ বছর, তবু উন্নতি নেই এই সড়কের রূপসা ট্রাফিক মোড় থেকে খানজাহান আলী সেতু পর্যন্ত প্রায় ৩.৫ কিলোমিটার অংশের খানাখন্দে বেহাল সড়ক। ধীর গতিতে চলাচলেও নিস্তার মেলে না ছোট বড় দুর্ঘটনা থেকে। শুষ্ক মৌসুমে ধুলা আর বর্ষায় জলাবদ্ধতার বিড়ম্বনাও পিছু ছাড়ে না। ভোগান্তি যেন নিত্যসঙ্গী এই রুটের লক্ষাধিক যাত্রী চালকের। নাট ভেঙে যায়, পাতি ভেঙে যায়, চাক্কা পাংচারও হয়। স্কুলে যেতে পারি না, স্কুলে যাওয়ার সময় অনেক কষ্ট হয়। যে কোনো মালদাহি মনে হয় যেন দেখলেই খরিদ্দার মনে করে ডেড এক্সপার। এই সড়কের কাজ ১৩ বছর ধরে চলে। যদি এই কাজ সঠিক সময় সমাধান হতো তাহলে ৩ বার সংস্কার করা লাগতো। প্রায় এক যুগ আগে শুরু হয় এই রুটের প্রশস্তকরণ ও উন্নয়ন কাজ। কয়েক দফায় ৯৯ কোটি টাকার প্রকল্প বেড়ে দাঁড়িয়েছে ২৫৯ কোটিতে। বর্তমানে এই কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স। তাদের দাবি, সড়ক সংস্কারের পাশাপাশি ওয়াসার পয় নিষ্কাশন প্রকল্পের পাইপ বসানোর কাজ চলায় দেরি হচ্ছে প্রকল্পে। সাববেজের লেয়ার অলরেডি ১ বছর আগে শেষ করছি, কিন্তু ব্যাপার হচ্ছে আমরা এরপরে আর কাজ করতে পারি নাই। কেন করতে পারি নাই? যে ওয়াসা এখানে সোয়ারেজের লাইন স্থাপন করতেছে। আপনি হয়তো লক্ষ্য করবেন এখনো কাজ চলতেছে ওদের। স্থানীয়দের মতে এতদিন সিটি কর্পোরেশন ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএর দ্বন্দ্বে আটকে ছিল কাজ, আর এখন একে অপরকে দুষছে কেডিএ ও খুলনা ওয়াসা। আমরা শিপইয়ার্ড রোডে ৩ কিলোমিটারের মধ্যে ২২০০ মিটার অলরেডি করে ফেলছি। এই ২২০০ মিটারে কিন্তু আমাদের কোনো কাজ নেই। ইচ্ছে করলে মাহবুব ব্রাদার্স এই ২২০০ মিটার কাজটা করতে পারে। তাছাড়া ওই রোডে ৩টে বড় বড় স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারগুলো কিন্তু তারা করতে পারে। ওয়াসার কাজের জন্য আমাদের কাজটা কিছুটা বিলম্বিত হচ্ছে। এরপরে ইনশাল্লাহ আমাদের ফুল সুইংয়ে আমি পার্সোনালি আশাবাদী যে আমাদের শিপইয়ার্ড প্রজেক্টের আশা করি এখন থেকে আর কোনো সমস্যা হবে না। ২০১৩ সালে অনুমোদন পাওয়া প্রকল্পের মেয়াদ বাড়িয়ে করা হয়েছে চলতি বছরের জুন পর্যন্ত। তবে এই সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব না বলে জানায় ঠিকাদারি প্রতিষ্ঠান। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। মেহেরপুরের গাংনীতে সিন্দুরকোটা খালে নির্ধারিত ১.৫ বছরেও সেতু নির্মাণ কাজ শেষ করতে পারেনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় নির্মাণ খরচ বাড়ছে। কাজে ধীরগতির কারণে বিপাকে পড়েছে স্থানীয়রা। দ্রুত কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ দেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। মেহেরপুরের গাংনী উপজেলার সিন্দুরকোটা গ্রাম, কুমারীডাঙ্গা, রাজাপুর, মানিকদিয়া সহ বেশ কয়েকটি গ্রামকে ২ ভাগে বিভক্ত করেছে সিন্দুরকোটা খাল। একই পথে চলাচল করে কুষ্টিয়া অঞ্চলের খলিশাকুণ্ডি এবং চুয়াডাঙ্গা অঞ্চলের লক্ষাধিক মানুষ। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্রায় ১,৪৩ লাখ টাকা ব্যয়ে সেতু নির্মাণ কাজ শুরু হয়। নির্মাণ কাজ শেষ হবার কথা ২০২৪ সালের আগস্টে। তবে নির্ধারিত সময়ের ৬ মাস পার হলেও শেষ হয়নি সেতুর নির্মাণ কাজ। বাধ্য হয়ে বিকল্প সড়কে চলাচল করছেন অর্ধলক্ষাধিক মানুষ। এতে সময় ও খরচ দুইই বাড়ছে। অনেকদিন ধরেই ভোগান্তিতে আছি। এই গ্রামে মনে করেন গাড়ি চলাচল করা খুবই অসুবিধা হচ্ছে। মানুষের এই পাশে ৫-৭টা গ্রাম, ওই পাশে ৫-৭টা গ্রাম, এই গাড়িগুলো আপনার হচ্ছে মানুষ যাতায়াত করা খুবই কষ্ট। ভাঙাচোরা হওয়ার কারণে অতিরিক্ত বৃষ্টি পানি হওয়ার হলে এই এলাকাটা প্লাবিত হয়ে যায়। ২ বছর ধরে হচ্ছে কিন্তু এখনো হয়নি। এখন ওই দিক দিয়ে ঘুরে আসলে হলে আপনার খরচা বেশি, আর এই দিক দিয়ে আপনার আসলে খরচা কম। আর আমাদের যাতায়াতের জন্য ধরেন এই জিনিসটা খুব জরুরি। নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি সহ নানা জটিলতায় কাজে কিছুটা ধীরগতির কথা স্বীকার করলেন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিও। শিগগিরই কাজ শেষ হবে বলে আশা এলজিডি কর্মকর্তার। এই সিন্দুরকোটা ব্রিজ প্রায় শেষের দিকে, আর অল্প কয়েকদিন লাগবে, 15 থেকে 20 দিনের মধ্যে আমরা এখান থেকে শেষ দিয়ে
ইনশাল্লাহ চলে যাব। 2022-23 অর্থ বছরে অনুমোদন হয় এবং তারপরে টেন্ডারে সেটা 23-24 অর্থ বছরে কাজটা শুরু হয়। শুরু হওয়ার পরে এখন অবধি ব্রিজের স্ল্যাব পর্যন্ত ঢালাই হয়েছে এবং অন্যান্য রেল পোস্টের কাজ চলমান আছে। প্রতি কাজটি শেষ হলে আমরা ব্রিজটি হ্যান্ডওভার দিয়ে মানুষের যাতায়াতের সুব্যবস্থা করে দিতে পারব। দ্রুত নির্মাণ কাজ শেষ করে চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়ার দাবি ভুক্তভোগীদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। জামালপুরের অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। মাঠে সাধারণ মাটি, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার সহ বাস্কেটবল এবং ব্যাডমিন্টন মাঠ নিয়েও নানান অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর ধীরে ধীরে মুখ খুলছেন জেলার বিভিন্ন ক্রীড়াবিদরা। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস জেলা প্রশাসনের। জামালপুরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে 2020 সালের 7 ডিসেম্বর প্রায় 40 কোটি টাকা ব্যয়ে এর নির্মাণ সম্পন্ন করে 3টি ঠিকাদারি প্রতিষ্ঠান। আন্তর্জাতিক মানের ক্রিকেট ও ফুটবল মাঠ, 4তলা ভবনে প্যাভিলিয়ন, জিম সহ রয়েছে আধুনিক নানা সুবিধা। তবে মাঠে সাধারণ মাটি ব্যবহার করায় অল্প সময়েই গজিয়ে উঠেছে ঘাস। এছাড়া নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগও রয়েছে সংশ্লিষ্টদের। ড্রেসিং রুমও মোটামুটি ঠিক আছে, কিন্তু যখন মাঠটা হচ্ছে মেইন হচ্ছে যে মাঠ, তার মাঠের স্পেস, তখনই আপনি গিয়ে দেখবেন যে শুভঙ্করে ফাঁকি। খেলাধুলার আসলে কোনো পরিবেশই ছিল না, কারণ মেয়ে সেক্টরটা নিয়ে আরও প্রবলেমে ছিলাম। মানে নিজে বাঁচার জন্যে আসলে নীরব থাকা ছাড়া আমার কোনো আর উপায় ছিল না। ঠিকাদারি সাইডে ছিল, তারা হয়তো বা তাদের গাফলতির জন্য আজকে মাঠটা আমরা নদীর পাড়ে যে ঘাসটা আছে সেটা পেয়েছি। স্টেডিয়াম নির্মাণে অনিয়ম তদন্তের পাশাপাশি মাঠে খেলার পরিবেশ ফিরিয়ে আনার দাবি ক্রীড়া সংগঠকদের। আওয়ামী লীগের মির্জা আজম, তখন তিনি আমাদের প্রতিমন্ত্রী ছিল, সেই সময় সে আইসে এই মাঠটাকে তার পরিবারের কেন্দ্রবিন্দু বানায় ফেলল। আওয়ামী লীগ আমলে যা যা হয়েছে তার একটি সুষ্ঠু তদন্ত আমরা চাচ্ছি। অনেক নিম্নমানের একটি কাজ হয়েছে। আমরা জেলা প্রশাসক সহ সকলকে রিপোর্ট দিলেও জেলা প্রশাসক তখন কর্ণপাত করে নাই। তখন জেলা প্রশাসক আমাদের কাছে মাপ চেয়েছে। 5 আগস্টের পর আত্মগোপনে জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস কর্তৃপক্ষের। মাঠে আমাদের এখন সেনাবাহিনী অবস্থান করছেন, তো ওনারা ওনাদের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য কাজ করে যাচ্ছেন। মাঠের যে কনস্ট্রাকশন এইসব বিষয়ে আসলে তো টেকনিক্যাল ওপিনিয়ন প্রয়োজন। তাদের হচ্ছে সংশ্লিষ্ট এরকম তাদের মাধ্যমে তদন্ত করে যদি এরকম কোনো কিছু বের হয়, এটা তো আসলেই ব্যবস্থা নেওয়ার হয়তো সুযোগ আছে। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে বর্তমানে 14,000 দর্শকের ধারণ ক্ষমতা রয়েছে। এটি একটি স্টেডিয়াম। মূলত জুলাই অভ্যুত্থানের পর থেকে এখানে আর কোনো খেলাই পরিচালনা হয়নি। সে কারণে হাঁটু পরিমাণ ঘাস জন্মেছে মাঠ জুড়ে। এই ঘাসগুলোকে পরিষ্কার করে আবারও খেলার উপযোগী করতে কাজ করছে সংশ্লিষ্টরা। এছাড়া স্টেডিয়াম নিয়ে যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে সাফ জয়ী 18 নারী ফুটবলারের বয়কট ইস্যুর সমাধানের আগেই 36 জুনিয়র ফুটবলারের সাথে চুক্তি করেছে বাফুফে। তবে এখন সাবিনা মারিয়াদের দরজা খোলা রেখেছে ফেডারেশন। বিদ্রোহী 18 ফুটবলারের চুক্তিপত্র প্রস্তুত রেখেছে বাফুফে, তবে তাদের শর্তে জুড়ে দেওয়া হয়েছে ফিরতে বাটলারের অধীনেই অনুশীলনে। অবশ্য নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছেন মনিকা, রুকনা, চাকমারা। বাফুফের সবশেষ চুক্তিতে ছিলেন 31 ফুটবলার, যার মেয়াদ শেষ হয়ে গেল বছরের 30 অক্টোবর। আর সবশেষ চুক্তির 18 ফুটবলার কোচকে বয়কট করেছেন। আর আনাই মুঘিনি আগে থেকেই ক্যাম্পে নেই। বাকি 12 ফুটবলারের সাথে বিকেএসপি ও আর্মিতে থাকা বয়সভিত্তিক 24 ফুটবলার সহ মোট 36 জনকে চুক্তিবদ্ধ করেছে বাফুফে। সব মিলিয়ে 55 ফুটবলারকে চুক্তিবদ্ধ করতে চায় ফেডারেশন। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করা ইসরায়েলি জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে হামাসের কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা এই কথা বলেছেন। জানিয়েছেন যে গত 3 সপ্তাহে প্রতিরোধ বাহিনীর নেতারা ইসরায়েলের চুক্তি লঙ্ঘন করেছেন। তারা চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়েছেন, যার মধ্যে আছে বাস্তুচ্যুত সাধারণ মানুষের উত্তর গাজায় ফেরা বিলম্ব করা, বিভিন্ন জায়গায় তাদের উপরে গোলাগুলি নিক্ষেপ। এছাড়া চুক্তি অনুযায়ী গাজায় ত্রাণ পৌঁছে দিতেও ব্যর্থ হয়েছেন তারা।
এদিকে সব জিম্মির মুক্তির জন্য হামাসকে আগামী শনিবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নয়তো যুদ্ধবিরতি চুক্তি বাতিল হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ওভাল অফিসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প এমন মন্তব্য করেন। শনিবার দুপুর 12টার মধ্যে সব জিম্মি না ফিরলে আমি বলবো যুদ্ধবিরতি চুক্তি বাতিল করুন, সব বাজি বন্ধ, নরক নেমে আসুক। 1 জন 2 জন 3 জন 4 জন করে নয়, তাদের সবাইকে ফিরতে হবে। আমার মনে হয় অনেক জিম্মির মৃত্যু হয়েছে, যা হয়েছে তা বড় ট্র্যাজেডি। এটা আমার কথা, ইসরায়েল তার সিদ্ধান্ত নিতে পারে। এবার পশ্চিম তীরের নাম পরিবর্তন করতে চাইছে ইসরায়েল। এরই মধ্যে দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত একটি বিল পাশ হয়েছে এবং বিল অনুযায়ী পশ্চিম তীর নয়, সব নথিপত্রে জুডেয়া ও সামারিয়া নামে অভিহিত হবে জর্ডান নদীর পশ্চিম তীরবর্তী এই অঞ্চল। ইহুদিদের দাবি ঐশ্বরিক গ্রন্থ বাইবেল অনুযায়ী এটি ওই অঞ্চলটির প্রকৃত নাম। নেতানিয়াহু প্রশাসনের এমন পদক্ষেপে স্বভাবতই ক্ষুব্ধ ফিলিস্তিন। অভিযোগ, পশ্চিম তীরে দখলদারিত্ব আরও শক্তপোক্ত করতেই নতুন ফন্দি ইসরায়েলি প্রশাসনের। গাজা থেকে ফিলিস্তিনিদের উৎখাতের পরিকল্পনার পর এবার পশ্চিম তীরের নাম বদলে ফেলতে চাইছে ইসরায়েল। রোববার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে পাশ হয় এ সংক্রান্ত একটি বিল, যাতে বলা হয় ইসরায়েলের দলিল, নথিপত্র ও আইনে এখন থেকে পশ্চিম তীরকে উল্লেখ করা হবে জুদেয়া ও সামারিয়া নামে। ইহুদিদের দাবি, ঐতিহাসিকভাবে এটি তাদের মাতৃভূমি। ঐতিহাসিক ও ধর্মীয় দুইভাবেই তাদের কাছে বিশেষ গুরুত্ব রয়েছে অঞ্চলটির। সেখানে আবির্ভূত হয়েছেন তাদের ধর্মীয় বার্তাবাহকরা, ছিল ইহুদি রাজাদের রাজত্ব। বাইবেলেও অঞ্চলটি পরিচিত জুদেয়া ও সামারিয়া নামে। ইসরায়েলের এমন পদক্ষেপকে অবৈধ, অবাস্তব ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলছে ফিলিস্তিন। অভিযোগ, পশ্চিম তীরে দখলদারিত্ব আরও শক্তিশালী করার পায়তারা এটি। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে এই সিদ্ধান্ত আরও উস্কে দিচ্ছে সংঘাতকে। ইসরায়েলি পার্লামেন্টে পশ্চিম তীরের নাম পরিবর্তনের প্রস্তাবের আগে মার্কিন পার্লামেন্টে এই প্রস্তাব তোলেন এক সিনেটর। তার উত্থাপিত বিলেও প্রস্তাব করা হয় মার্কিন নথিপত্রে পশ্চিম তীরের বদলে জুদেয়া ও সামারিয়া নামটি ব্যবহারের। 1967 সালে আরব ইসরায়েল 6 দিনের যুদ্ধে জর্ডান নদীর পশ্চিমাঞ্চলীয় এলাকাটির দখল নেয় ইসরায়েল। তারপর থেকেই এর নিয়ন্ত্রণ নিয়ে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে চলছে বিরোধ। 1990 সালে অসলো চুক্তির মধ্য দিয়ে 3 ভাগে ভাগ করা হয় পশ্চিম তীরকে। 1 ভাগ ফিলিস্তিনের, 1 ভাগ ইসরায়েলের এবং অপর অংশে দুপক্ষের নিয়ন্ত্রণের কথা বলা হয়। এমন জটিল পরিস্থিতির কারণে বহুকাল ধরেই পশ্চিম তীরের নাম নিয়ে ইসরায়েলে এমনকি আন্তর্জাতিক মহলেও রয়েছে সংশয়। ইসরায়েলে কখনো পশ্চিম তীর, কখনো জুদেয়া ও সামারিয়া, আবার কখনো শুধু দ্য এরিয়া বা অঞ্চলও ব্যবহার করা হয়। জাতিসংঘের নথিতে এই অঞ্চলকে উল্লেখ করা হয় অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজের এখনকার আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।